কিছু মিথস আছে, ঠিক আছে, সেই মিথসগুলোকে আগে ভাঙতে হবে। যেমন হচ্ছে কিছু লোক ভাবে যে স্টক মার্কেট মানেই জুয়া, যেটা বাঙালিদের মধ্যে বিশেষ করে আছে, যে তারা ভয় পায় এবং এটাকে একটা নেগেটিভ সেন্সে দেখা হয় মার্কেটে। প্রত্যেকটি লোক যেই কেউ শোনে যে সে স্টক মার্কেটে ইনভেস্ট করে তো বলে জুয়া খেলছিস, তো এটা নয়। এর পেছনে একটা সায়েন্স আছে, এর পেছনে স্টাডিজ আছে, বাট একজন সাধারণ লোকের পক্ষে সেটা সম্ভবই না। ওই এক্সপিরিয়েন্স, তার কাছে 10 বছর 20 বছরের এক্সপিরিয়েন্স আসবে, তারপরে সে ফান্ড ম্যানেজ করতে পারে। তো অবভিয়াসলি সবসময় মিউচুয়াল ফান্ড সেফ, এবং এই জন্য অ্যাডও আসছে যে মিউচুয়াল ফান্ড সেই এই কারণে। মিউচুয়াল ফান্ড ধরুন যে 10 ইয়ার্সের জন্য কেউ টাকা রেখেছে, তুলতেও চাইছে প্লাস লস করতে চাইছে না, গেলে যদি আপনি 10 ইয়ার্সের হরাইজন দেখেন তো অ্যাভারেজ আছে 12 থেকে 13, তো ওটার উপরেই তাকে ফান্ডের যে রিটার্ন আছে সেটাকে ওকে রাখতেই হবে এনিহাও। তো সেই হিসেবে যেটা আপনি বললেন 10 বছরের যিনি ইনভেস্ট করে রেখেছেন তিনি এখন 100% প্রফিটে হবেন অ্যাপ্রক্স। এবার যদি ওই বললাম যদি কোনো ভুল ফান্ডে উনি চুজ না করে থাকেন, তুমি যারা এখন কর্পোরেটে এসছে তারা একটু এসআইপিটা করে, তাও অনেকে আছে এমন লোক যারা এসআইপি এবং মিউচুয়াল ফান্ড দুটোকে আলাদা প্রোডাক্ট ভাবে। অনেকের মধ্যেই আছে যে আমি মিউচুয়াল ফান্ড করি না কিন্তু আমি এসআইপি করি, এটা দেখবেন আপনি অনেক লেম্যান বলে যে আমি মিউচুয়াল ফান্ড করি আবার হয়তো এসআইপি করি না। তো ওরা কনসেপ্টই একটু একটা মিউচুয়াল ফান্ডেরই একটা পার্ট হচ্ছে বা একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটাকে বলা হয় ওর একটা ধরন যে আপনি কিভাবে ইনভেস্ট করবেন। মিউচুয়াল ফান্ডে মান্থলি দেওয়াটা বেটার না একসঙ্গে ফিক্সড একটা দেখুন টাকা রেখে এটা দেওয়াটা খুব বেটার? ভালো কোশ্চেন আপনার, কারণ কি আমার মনে হয় সবসময় এসআইপিতে যাওয়া উচিত। এখন অনেকে ট্রেডিং করে, একদম, হ্যাঁ এখন এটা মার্কেটে খুব ট্রেন্ডি আছে, রিলস দেখে সবাই এখন ট্রেডার হতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা সেফ স্কিম আছে মার্কেটে যেটা পশ্চিমবঙ্গে প্রচুর আগেও লোকেরা ইনভেস্ট করেছে এবং নিঃস্ব হয়েছে, তো ওগুলো ওরকমই, ওই রিলসগুলোকে ভরসা করা উচিত নয়। নমস্কার, আজকে আমার সঙ্গে রয়েছেন স্টক মার্কেট অ্যাডভাইজার অমিত সাউ। নমস্কার। আজকে মানুষ তো চাই যে সঞ্চয় করতে, আজকে সমস্ত মানুষই চাই, কিন্তু সেভিংস করাটা মানুষের কাছে খুব টাফ বিষয়। তো সেই নিয়েই আজকে আমরা আইডিয়া নেব। তো প্রথমে যেটা জিজ্ঞেস করব যে মিউচুয়াল ফান্ড না পিপিএফ, এলআইসি নাকি স্টক মার্কেটে ইনভেস্ট করা, কোনটা বেশি বেটার এই মুহূর্তে? দেখুন এটা পুরোটাই ডিপেন্ড করবে যে ব্যক্তিটি ইনভেস্টমেন্টটা করতে চাইছে তার রিস্ক অ্যাপেটাইট কত আছে, বিকজ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রিস্ক অ্যাপেটাইট আছে, ঠিক? তো যে রিস্ক একদম নিতে পারে না তার জন্য সেফ হচ্ছে ব্যাংক এফডি বা পিপিএফ। আচ্ছা, এবার তার থেকে যদি তার একটু রিস্ক অ্যাপেটাইট বেশি তাহলে তার উচিত হবে সে ইন্স্যুরেন্সের থ্রু আসতে পারে, ইউলিপ বলে একটি প্রোডাক্ট আছে সেটার থ্রু স্টক মার্কেটে আসতে পারে। যার আরেকটু রিস্ক বেশি সে মিউচুয়াল ফান্ডের থ্রু আসতে পারে, এবং যার রিস্ক অ্যাপেটাইট অনেকটাই বেশি এবং যে মার্কেটের ভোলাটিলিটিটাকে অ্যাবজর্ব করতে পারবে সে ডাইরেক্ট স্টক মার্কেটে আসতে পারে। এটা হচ্ছে তার প্যারামিটার্স। এবার এই রিস্কটাকেই তাকে ক্যালকুলেট করতে হবে যে সে কতটা রিস্ক নিতে পারে বা কতটা টাকা সে লস হলেও তার ভয় হবে না, এটাই হচ্ছে মেন। কারণ কি তার সারা জীবনের যে সেভিংসটা আছে সেটাকে স্টক মার্কেটে যখন আনছে বা একটা এমন ইনস্ট্রুমেন্টে আনছে যেটা ভোলাটাইল, যেটা আপসেও যেতে পারে ডাউনসেও যেতে পারে, তো সেটা পুরোটাই ডিপেন্ড করে তার রিস্ক অ্যাপেটাইটের ওপর। তো সেটা ডিপেন্ড করবে ম্যান টু ম্যান যে তার রিস্ক অ্যাপেটাইট কত। আচ্ছা। তো এই মুহূর্তে আমরা দেখি যে মিউচুয়াল ফান্ডের প্রচুর অ্যাড চলে, যে সেখানে বেশ ভালো ইন্টারেস্ট রয়েছে এবং বেশ ভালো রিটার্ন পাবে মানুষ। হ্যাঁ, কি সেটা কি সম্ভব? ওই জায়গাটাতে ডাবল হয়ে যাচ্ছে এরকম কিছু আমরা দেখুন এটাও আবার বলি, আমাদের এই কিছু মিথস আছে, ঠিক আছে, সেই মিথসগুলোকে আগে ভাঙতে হবে। যেমন হচ্ছে কিছু লোক ভাবে যে স্টক মার্কেট মানেই জুয়া, যেটা বাঙালিদের মধ্যে বিশেষ করে আছে, যে তারা ভয় পায় এবং এটাকে একটা নেগেটিভ সেন্সে দেখা হয় মার্কেটে। প্রত্যেকটি লোক যেই কেউ শোনে যে সে স্টক মার্কেটে ইনভেস্ট করে তো বলে জুয়া খেলছিস, তো এটা নয়। এর পেছনে একটা সায়েন্স আছে, এর পেছনে স্টাডিজ আছে, এর পেছনে প্রচুর লোকেরা এর পেছনে ইনভলভ আছে যারা অ্যাডভাইস করে বা যারা ধরে নিন মানে সত্যি কথা বলতে যারা বিশেষজ্ঞ তাদের অ্যাডভাইস নিয়েই মার্কেটে আসা উচিত। আপনি যদি নিজের থেকে আসেন, যদি বাইক চালানোর আগে লোকে শেখে, গাড়ি চালানোর আগে লোকে শেখে, তারপরে মার্কেটে আসে, এখানে ঠিক উল্টোটা, প্রথমে লোকে আসে নিজের টাকা ইনভেস্ট করে লস করে তারপরে শিখতে যায়। হওয়া উচিত উল্টোটা, আগে শিখে তারপরে স্টক মার্কেটে আসা উচিত বা যে কোনো ইনভেস্টমেন্টে আসা উচিত। এখন তো চ্যাট জিপিটি প্রচুর ইনস্ট্রুমেন্ট এসে গেছে যেখান থেকে আপনি ফ্রি অফ কস্টে পড়াশোনাগুলো করতে পারেন, সেগুলো করে তারপরে এন্ট্রি নেওয়া উচিত, এটা আমার মনে হয়। এই মুহূর্তে তো মার্কেট ডাউন আছে। হ্যাঁ, তো সবার কাছেই রাত দিন টিভি নিউজে সব জায়গায় সবাই দেখছেন যে একটা ওয়ার লাইক সিচুয়েশন চলছে পুরো অল ওভার ওয়ার্ল্ডে, এবং আমরাও তাতে কোথাও না কোথাও ইম্প্যাক্ট হয়েছি, যেহেতু ক্রুড অয়েল আর আমাদের প্রাকৃতিক গ্যাস যেগুলো আমরা ইম্পোর্ট করি তার কস্ট বাড়ছে। তো আমাদের মার্কেটেও ভোলাটিলিটি এসছে এবং মার্কেট অনেকটা ডাউন গেছিলো, প্রায় 2-3 হাজার পয়েন্টে আমাদের কারেকশান এসছে মার্কেটে। তো মার্কেট এখন
এন্ট্রির জন্য খুব ভালো, বাট যারা আগে থেকে এন্ট্রি করে রেখেছে তাদের জন্য একটু টাফ আছে এখন। বাট এইটাও মানে টাইম ওয়াইজ সুধরে যাবে, বিকজ 2008 যদি আপনার মনে থাকে, সেই সময় একটা সাবপ্রাইম ইস্যু এসেছিলো, তখনও মার্কেট প্রায় 50%-এর মতো কারেক্ট হয়েছিল। তারপরে 2013-14তেও একটা কারেকশান এসেছিল, 2019 কেউ ভোলেনি, ওটা রিসেন্ট টাইমে করোনা, তারপরেও দেখুন মার্কেট ওখান থেকে প্রায় 3 টাইমস বেড়েছে। তো এই যে সিচুয়েশান, এটাও ওভারকাম হবে এবং এখান থেকেও মার্কেট অনেক ওপরেই যাবে, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হচ্ছে। স্টক মার্কেটে রিস্ক রয়েছে, মিউচুয়াল ফান্ডে কি তুলনামূলক কম রিস্ক? হ্যাঁ, অনেকটাই। মানে স্টক মার্কেটটা যেহেতু ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এবার ওখানে যে ইনভেস্টার তার নলেজের ওপর তার প্রফিটেবিলিটি ডিপেন্ড করবে। বাট মিউচুয়াল ফান্ডে কী আছে, ওখানে একজন ফান্ড ম্যানেজার আছে, যে অ্যাডিকুয়েট নলেজ আছে তার কাছে, অ্যাডিকুয়েট এক্সপিরিয়েন্স আছে, তারপরে তাকে ফান্ড সামলাতে দেওয়া হয়েছে। তো সে একটা এক্সপার্ট, তো তার কাছ থেকে ভুল হওয়ার চান্সেসটা অনেক কম রাদার দেন একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টার। এবং সেই ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের কাছে যে ইনফরমেশানগুলো তার কাছে আসছে সেগুলো অনেক ব্যাকডেটেড। বাট একটা ফান্ড ম্যানেজারের কাছে যে ইনফরমেশানগুলো আসছে এবং যে সোর্স অফ ইনফরমেশান যে যতটা তাড়াতাড়ি ওর কাছে আসছে, সেটা একটা ইনভেস্টারের কাছে অনেক ডিলেড আসে, ফলে তার রাইট হওয়ার চান্সেস অনেক বেশি এবং তার কানেকশানস, তার রিসার্চ অনেক বেশি স্ট্রং, যেটা একজন লেম্যানের হতেই পারে না। তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা ওই জন্যই সেফ, বিকজ সেখান থেকেই রিটার্নটা পাওয়া খুব ইজি, বিকজ ফান্ড ম্যানেজার আছে একজন যে অ্যাডিকুয়েট এক্সপিরিয়েন্স দিয়ে সেই ফান্ডটাকে ম্যানেজ করছে। বাট একজন সাধারণ লোকের পক্ষে সেটা সম্ভবই না। ওই এক্সপিরিয়েন্স তার কাছে 10 বছর 20 বছরের এক্সপিরিয়েন্স আসবে, তারপরে সে ফান্ড ম্যানেজ করতে পারে। তো অবভিয়াসলি সবসময় মিউচুয়াল ফান্ড সেফ, এবং এই জন্য অ্যাডও আসছে যে মিউচুয়াল ফান্ড সেই এই কারণে। আচ্ছা, একটা জিনিস বলুন, যে আমরা দেখি যে মিউচুয়াল ফান্ডে 12%-এর মতো একটা প্রফিট দেওয়া হয়, সেটা কি সবসময় পসিবল হয়? সেটা কি দেখুন, এটা অ্যাভারেজ। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কোনো ইনভেস্টমেন্ট, সেটা যদি 10 ইয়ার্সের জন্য যদি করা হয়, এটা একটা থিওরি আছে, আপনি গুগলেও সার্চ করে দেখতে পারবেন। যদি আপনি 10 ইয়ার্সের জন্য কোনো ইনভেস্টমেন্ট করেন, তাহলে দেয়ার ইজ এ চান্স অনলি 5 to 6% যে আপনি লসে থাকতে পারেন। আপনি যদি 7 ইয়ার্সের জন্য ইনভেস্ট করেন, তাহলে দেখা গেছে যে সেখানে চান্স হচ্ছে 10%, 10 to 12% আপনি লসে থাকতে পারেন। 5 ইয়ার্সের জন্য যদি করেন, তো দেয়ার ইজ এ চান্স আপনি 30% যে আপনি লসে থাকতে পারেন। আর যদি সেটাই 1 ইয়ার বা 2 ইয়ারের, দেয়ার ইজ এ চান্স 50-60% যে আপনি লসে থাকতে পারেন। তো 1 ইয়ার 2 ইয়ার্সের জন্য ইনভেস্টমেন্ট করা উচিত নয়। যাই ইনভেস্টমেন্ট করুন, সে স্টক মার্কেটে হোক আর মিউচুয়াল ফান্ডে হোক, আপনাকে লং টার্ম দেখতে হবে, মিনিমাম 5 ইয়ার্স to 10 ইয়ার্স। এই হরাইজনে থাকলে আপনি সেফ। তারপরেও আপনি যখন উইথড্র করছেন, সেই সময় যদি এরকম ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন থাকে, তাহলে তখন আপনার পোর্টফোলিও ডাউন থাকতে পারে বা আপনাকে হয়তো মেবি লসে আপনাকে বুক করতে হতে পারে। বাট যদি টাইম হরাইজন আপনার কাছে ফিক্সড নয়, বা টাইম হরাইজন যদি আপনার কাছে অনেক বড় আছে, তো সেখানে আপনার রিস্ক ফ্যাক্টরটা অনেক কমে যায়। বাট রিস্ক আছে, দুটোই অবভিয়াসলি রিস্কি। আচ্ছা, মিউচুয়াল ফান্ডটা নিয়ে প্রথমে প্রশ্ন করব, যে মিউচুয়াল ফান্ড ধরুন যে 10 ইয়ার্সের জন্য কেউ টাকা রেখেছে, এই ধরুন একটা 2016 থেকে রেখেছিল, এবার তার মোটামুটি প্ল্যানিং ছিল যে 10 ইয়ার্স পর সে একটা টাকা তুলবে, তার লাগবে টাকাটা। এবার এই 2026 এই সিচুয়েশন আসবে, সেটা কেউই জানতো না, এবং সেই সিচুয়েশনটা এলো, সে টাকাটা তার দরকারও হয়তো কিছুটা, সেটা সে তুলতেও চাইছে, প্লাস লস করতে চাইছে না। সেখানে কি কোনো ওয়ে আছে যে সেভাবে ব্যালেন্স করলে সেই জিনিসটা উনি আরও আপকামিং 2-3 ইয়ার্সে করে ফেলবেন? দেখুন, যেটা কিছুক্ষণ আগেও বলেছিলাম, যে যখন সে উইথড্র করছে, সেই সময় মার্কেটটা যে ডেন্ট লেগেছে, এখন যেহেতু লাস্ট 2-3 মাসে মার্কেট একটু ডাউন আছে এবং লাস্ট 1.5 বছর ধরে মার্কেট খুব একটা ভালো পারফর্ম করছে না। গ্লোবাল সিনারিও আছে, অনেক রকমের ট্যারিফ ছিল, এগুলো মোটামুটি যারা একটু স্টক মার্কেট সম্বন্ধে অ্যাওয়্যার, তারা জানে যে একটা ট্যারিফ ওয়ার চলছিল আমেরিকার সাথে, ইউরোপের সাথে আমরা ডিল ফাইনাল করে নিচ্ছি, বাট কোনোটাই এখনও ইমপ্লিমেন্টেড হয়নি। গ্রাউন্ড রিয়েলিটিতে এখনও সেগুলো ইমপ্লিমেন্টেড হয়নি, হবে। ইন্ডিয়ান স্টক মার্কেট সবসময় ভালো, বিকজ গ্লোবাল ইকোনমিতে আপনি যদি দেখেন, 2-3 দিন আগেও IMF-এর একটা ডেটা এসছে, সেখানে গ্লোবাল যে জিডিপি গ্রোথ আছে, সেটা ইন্ডিয়ারই হায়েস্ট থাকবে, 6.5-এর কাছাকাছি, এবং ওয়ার্ল্ডের এটা হায়েস্ট। তো যত ফরেন ইনভেস্টাররা আছে, তারা ইন্ডিয়াতে ইনভেস্ট করবে, এটা একদম ক্লিয়ার। হয়তো যে ইনভেস্টার আজ থেকে 10 বছর আগে ইনভেস্ট করেছিল, সে যদি আজকে তার টাকা উইথড্র করতে যায়, সে কিন্তু প্রফিটেই আছে, সে লসে নেই, যদি অ্যাভারেজে আপনি দেখেন। এবার সেই যদি হয়তো খুব তার এরকম সিচুয়েশন হয়ে থাকে যে সে খুব ব্যাড কোনো ফান্ড চুজ করে নিয়েছে, তাহলে সে মাইট বি হয়তো 10-20% লসে থাকতে পারে। বাট আমার এক্সপিরিয়েন্স 10 বছরে কেউ লসে নেই এখন অবধি, যারা 10 বছর আগে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছে। রিসেন্ট যারা ধরে নিন 22-23-এ যারা ইনভেস্ট করেছে, তারা মেবি লসে থাকতে পারে, বিকজ ওই আবার 2-3 ইয়ার্সের গ্যাপ এসে যাচ্ছে। বাট লং টার্মে লস থাকে না মোরাললেস। মানে আপনার অ্যাভারেজ দেখুন, লাস্ট 34 ইয়ার্সে নিফটির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 14.5,
আর ফান্ড ম্যানেজারের দায়িত্ব হচ্ছে যদি আমরা কোনো ফান্ড ম্যানেজারকে কোনো ফান্ড দিই তো নিয়ম হচ্ছে তাকে একটা আলফা জেনারেট করতে হয়। সেই আলফাটা জেনারেট করতে হয় যেটা স্যার বেঞ্চমার্ক যে ইন্ডেক্স হয়, সাপোজ কেউ যদি নিফটিকে বেঞ্চমার্ক ইন্ডেক্স ধরেছে তো তাকে তার থেকে বেশি রিটার্ন জেনারেট করতে হবে, একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে। তার মানে যদি 14.5 অ্যাভারেজ হয় তাহলে তাকে 15 বা 16 ওকে রিটার্ন জেনারেট করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো সেক্ষেত্রে দেখতে গেলে যদি আপনি 10 ইয়ার্সের হরাইজন দেখেন তো অ্যাভারেজ আছে 12 থেকে 13, তো ওটার উপরেই তাকে ফান্ডের যে রিটার্ন আছে সেটাকে ওকে রাখতেই হবে এনিহাও। তো সেই হিসেবে যেটা আপনি বললেন 10 বছরের যিনি ইনভেস্ট করে রেখেছেন তিনি এখন 100% প্রফিটে হবেন অ্যাপ্রক্স। এবার যদি ওই বললাম যদি কোনো ভুল ফান্ডে উনি চুজ না করে থাকেন বা এমন হয়তো রিস্ক নিয়েছেন যে হাইলি রিস্ক, মানে কোনো একটা হয়তো সেক্টোরিয়াল ফান্ডে উনি ইনভেস্ট করে দিয়েছেন, সেই সেক্টরটাই হয়তো রান করেনি ভালো। অনেক সময় হয় যে কিছু লোকের ফ্যাসিনেশন থাকে যে ডিফেন্স ভালো চলবে, কারোর মনে হয় যে ফার্মা চলবে। তো দেখুন করোনার পর থেকে ফার্মা খুব ভালো চলেছিল, বাট এখন লাস্ট 2-3 ইয়ার্সের ফার্মা খুব একটা ভালো রিটার্ন দেয়নি। তো যদি ফার্মা ফান্ডে কারোর ইনভেস্ট থাকে তাহলে তার রিটার্ন আসেনি খুব একটা ভালো অন্য ফান্ডের তুলনায়। এখানে সবই কম্পারেটিভ, মানে আপনি কোথায় ইনভেস্ট করেছেন, কখন ইনভেস্ট করেছেন তার উপর সব ডিপেন্ড করবে। মানে এটা একটা হিউজ সাবজেক্ট, মানে এটাকে ওই আপনি 10-15 মিনিটে যদি ভাববেন যে আমি পুরোটা বুঝে নেব সেটা পসিবল নয় ম্যাম, ওটা একটু টাইম টেকিং। মানে আপনাকে তো ডিপ স্টাডি করতে হবে, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে আপনাকে অ্যাটলিস্ট মাসে একবার অন্তত আপনাকে গিয়ে বসা উচিত, একটু স্টাডি করা উচিত, নিজেও কিছু পড়াশোনা করা উচিত, তাহলে গিয়ে আপনি একটা বেটার রিটার্ন এক্সপেক্ট করতে পারেন মার্কেট থেকে। কত বছর বয়স থেকে সেভিংসটা শুরু করা উচিত? আমার তো মনে হয় আমরা অ্যাজ এ ইন্ডিয়ানরা খুব ভুল করি যে আমরা যে পড়াশোনায় আমরা শিক্ষিত তাতে আমাদের কোথাও এই ফিনান্সিয়াল প্ল্যানিং শেখানো হয় না। ঠিক আছে, সে MBA করে আসা ছেলে মেয়েকেও আমরা দেখেছি অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স যে তারাও বোঝে না, তারাও এমন অনেক কিছু জানে না বা অনেক কিছু ভুল করে, তারা এখনও সেই ওই বাবা বলেছে FD করলে LIC করলেই ভালো সেটাই করে আসছে। এবং এখন একটু চেঞ্জ হয়েছে, এই নতুন যারা এখন কর্পোরেটে এসছে তারা একটু SIPটা করে, তাও অনেকে আছে এমন লোক যারা SIP এবং মিউচুয়াল ফান্ড দুটোকে আলাদা প্রোডাক্ট ভাবে। অনেকের মধ্যেই আছে যে আমি মিউচুয়াল ফান্ড করি না কিন্তু আমি SIP করি, এটা দেখবেন আপনি অনেক লেম্যান বলে যে আমি মিউচুয়াল ফান্ড করি আবার হয়তো SIP করি না। তো ওরা কনসেপ্টই একটু একটা মিউচুয়াল ফান্ডেরই একটা পার্ট হচ্ছে বা একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটাকে বলা হয় ওর একটা ধরন যে আপনি কীভাবে ইনভেস্ট করবেন। আর একটা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট, এতে অনেকগুলো মানে কী বলবো টার্মোলজি আছে, সেগুলো একটু ডিপ হয়ে যায়, যেমন SWP বলে একটা আছে, অনেক রকমের আছে যেগুলো এক একটা মেকানিজম। ওভারঅলটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের আন্ডারে, তো অনেকের এই অ্যাওয়ারনেসটাও নেই। এখন সরকার এবং অনেক দিক দিয়ে এটার অ্যাওয়ারনেসটা বাড়ানো হচ্ছে, প্রচুর বাড়ানো হচ্ছে, অ্যাড দেওয়া হচ্ছে, অনেক কিছু মডিফিকেশন হয়েছে AMFIর তরফ থেকে। মিউচুয়াল ফান্ডে মান্থলি দেওয়াটা বেটার না একসঙ্গে ফিক্সড একটা? দেখুন এটা খুব ভালো কোশ্চেন আপনার, কারণ কি আমার মনে হয় সবসময় SIPতে যাওয়া উচিত, বিকজ আপনি মার্কেটকে টাইম আউট করে নেবেন এটা পসিবল নয়। ধরুন আজকে আপনার কাছে 1 লাখ টাকা আছে আর আপনি আজকে ইনভেস্ট করলেন আর কালকে একটা যুদ্ধর মতো সিচুয়েশন এলো, তো আপনার কাছে আর টাকা নেই অ্যাভারেজ করার, বা আপনার কাছে ফার্দার ফান্ড নেই যে আপনি আবার ইনভেস্ট করবেন, তো বেটার না যে ওই 1 লাখ টাকাকে যদি আপনি পার মান্থ 2000 বা 5000 করে প্রত্যেক মাসে ইনভেস্ট করেন তাহলে আপনার অ্যাভারেজ আউট হয়ে যায়। ওটাকে বলে কস্ট রুপি অ্যাভারেজ, মানে SIPর মডেলটা দাঁড়িয়েছে এই কস্ট রুপি অ্যাভারেজের ওপর। যদি দেখা যায় সাপোজ আপনি প্রত্যেক মাসের একটি পার্টিকুলার ডেটে ইনভেস্ট করছেন, ধরুন ম্যাক্সিমাম লোকেরই SIPর ডেট থাকে স্যালারি সবার 3 তারিখে আসে, তো 5 তারিখে ওদের ডেট থাকে। আপনি যদি দেখেন এভরি মান্থের 5 তারিখে আপনি ইনভেস্ট করছেন আর সেখানে আপনার দেখুন প্রবাবিলিটি এসে যাচ্ছে যে আপনি 12 বার ইনভেস্ট করেছেন, তো আপনার তো অবভিয়াসলি 12 বারের মধ্যে মার্কেট অনেকবার উপরেও গেছে অনেকবার নিচেও গেছে, যখন নিচে গেছে তখন আপনি ইউনিট বেশি পেয়েছেন, যখন উপরে গেছে রেট তখন আপনি ইউনিট কম পেয়েছেন, বাট অ্যাভারেজ হয়ে গেছে ঠিক। বাট আপনি যদি ওয়ান গো যান মানে লামসাম করেন তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে আপনি একদিনই রিস্ক নিয়েছেন, এবার আপনি ক্যালকুলেট করেছেন ওই দিন হয়তো মার্কেট বেস্ট নিচে কিন্তু তারপরেও হয়তো আরও ডিপ হয়েছে, তো বেটার হচ্ছে SIP ওয়ান টাইম যাওয়াটা। যারা একটু ফার্স্ট ইনভেস্টার যারা একদম লেম্যান তাদের জন্যই সবসময় SIP বেস্ট। একবার 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যাক তারপরে তারা মার্কেটকে টাইম আউট করলেও করতে পারে, বাট মার্কেট টাইম আউট করা খুব মুশকিল, বড় বড় হেজ ফান্ডরা মার্কেটকে টাইম আউট করতে পারে না। এখন দেখবেন অনেক জেনারেশন নাও যে জেনারেশন রয়েছে তারা চায় যে আমি 45-এর মধ্যে রিটায়ারমেন্ট নেব এবং আলটিমেট তারপরে সময়টা আমি বসে থাকবো, যেটা হয় একটা পেনশন টাইপ কিছু। এবার বেসিক্যালি দ্যাট এখন গভর্নমেন্ট জব আর কোথায় বা পেনশন যে ফ্যাক্টরটা আগে ছিল সেটা এখন প্রায় নেই, তো সেইভাবেই মানুষ এই জন্য এই ওয়েটাই ধরেছে। এবং সেখানে যদি আজকে যার এজ 25 ধরি, আমি 25-এ একটা মানুষ চাকরি পাচ্ছে এবং সে প্ল্যান করছে সে 45-এ সে রিটায়ার করবে, এবং 45 থেকে আমি যদি একটা মানুষের লাইফ সার্কেল আমি 70 ধরি, তার মানে তাকে আরও মোটামুটি আপনার হচ্ছে 55-65 মানে আরও 25 ইয়ার্স তাকে কাটাতে হবে একটা ঠিকঠাক
লাইফ লিড করতে হবে। তো এই 20 ইয়ার্সে কী ধরনের প্ল্যান করলে সে ওই মানে আগামী দিনের আরও 25টা যে বছর সে কাটাবে সেটা ভালোভাবে কাটাতে পারবে? দেখুন, বেস্ট হচ্ছে সে যদি 25-এ চাকরি পেয়েছে, ঠিক আছে, তো তার উচিত হবে তার সেভিংসের, মানে সে যা টোটাল স্যালারি ড্র করছে তার একটা পার্ট তো সে সেভ করে। তো দেখতে হবে তার অ্যাটলিস্ট যেন 30% সে যেন তার যে আর্নিং আছে সেটা যেন সে সেভিংসে আনে, এবং সেই সেভিংসের মধ্যে তার ম্যাক্সিমাম পার্টটা যেন সে এসআইপি থ্রু মার্কেটে ইন্ট্রোডিউস করে। কারণ কি এফডি করলে তার এই গোলটা পসিবল নয়। কারণ কি যদি আমি অ্যাভারেজ 12%-এরও রেট ধরি, যেটা অলরেডি নিফটির আছে 14%, তো আমি আরও 2% ডিসকাউন্ট করলাম, অ্যাভারেজ স্ট্যান্ডার্ড সবাই 12%ই ধরে। যদি আমি এই রেটে ইনভেস্টমেন্টের রিটার্ন পাই, তাহলে দেখা গেছে যদি আপনি সাপোজ 20,000-এর যদি আপনি এসআইপি করতে পারেন কোনোভাবে, আর 20 ইয়ার্স যদি আপনি ওটাকে চালাতে পারেন, তো দেখা গেছে তারপরে যদি আপনি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান করেন, এভরি মান্থ 20,000 করে বা 30,000 করেও যদি আপনি উইথড্র করেন, দেখা গেছে তারপরেও 20 ইয়ার্সে আপনার কর্পাস শেষ হবে না। কর্পাসটা একটা হ্যান্ডসাম কর্পাসে দাঁড়িয়ে থাকবে, এবং আপনার ওখান থেকেও যে উইথড্রলটা আপনি করছেন আপনার ফান্ড সাইজ ইনট্যাক্ট থেকে যাবে, এবং আপনার লাইফ যেটা ওই বলছেন আফটার রিটায়ারমেন্ট আপনি হয়তো আরও 20-25 বছর আরামসে ওই টাকাটা দিয়ে, যেটা আপনি এসআইপি করেছেন যখন আপনার আর্নিং ছিল, এখন যেহেতু আপনার আর্নিং নেই, তো আপনি ওইটাকেই আপনি অ্যাজ এ আপনার সোর্স অফ ইনকাম হিসেবে ধরছেন। তো ওটা একটা খুব ভালো ওয়ে। বাট ওখানে আছে যে কিছু কিছু সিনারিও হয় যখন মানুষরা সেটা ক্যালকুলেট করে না, যেমন বিয়ে, যেমন তার চাইল্ড প্ল্যান, এগুলো থেকে কিছু এক্সপেন্স হঠাৎ করে অকার্ড হয়, এবং লোকেরা তখন কি করে ওইখান থেকে কর্পাসটাকে ভেঙে নেয়। যদি ওরকম কোনো কর্পাস ভেঙে নেন তাহলে আপনার এই গোলটা কিন্তু ফুলফিল হবে না। মানে সাবজেক্ট টু দ্যাট যে আপনাকে ওই কর্পাসটা ইনট্যাক্ট রাখতে হবে, এবং আপনার অন্যান্য এক্সপেন্সগুলো যেন আপনি অন্য কোথাও থেকে ম্যানেজ করেন, বা অন্য কোনো সেভিংস থেকে, এফডি হোক, বা আপনার যদি কোনো স্টকে ইনভেস্টমেন্ট থাকে, বা আপনি যদি কোনো ইসব পেয়ে থাকেন কোম্পানি থেকে, তো সেগুলো দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন। বাট ওই কর্পাসটাকে আপনি হাত লাগাতে পারবেন না, এটা হচ্ছে শর্ত। বাট ওটা খুব ভালো ওয়ে, এবং ওটার জন্য ফিনান্সিয়াল প্ল্যানাররা প্রচুর আছেন যারা আপনাকে পুরো ফিনান্সিয়াল প্ল্যান করে দেবেন, এবং আমরাও করে থাকি। এবং তাতে কী হয়, আপনার কাছে একটা সিস্টেমেটিক আপনি প্ল্যান ওয়াইজ চলতে পারেন, যে 10 ইয়ার্সে আপনার কী ফান্ডের রিকোয়ারমেন্ট আছে, আফটার 20 ইয়ার্স কী রিকোয়ারমেন্ট আছে, এভরিথিং প্ল্যান করা যায়। বাট ওটাকে আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি ব্রেক করেন তাহলে আপনি ওই ফাইনাল গোল যেটা আপনি বানিয়েছেন সেটা থেকে আপনি দূরে সরে যাবেন। কোটিপতি তো সবাই হতে চায়, তো এসআইপি থ্রু কোটিপতি হওয়া যায়, বাট ওই আপনাকে ডিসিপ্লিন ট্রেডার হতে হবে বা ডিসিপ্লিন ইনভেস্টর হতে হবে। কিন্তু আমি যদি দেখি যে আমাদের যে আর্নিংয়ের জায়গা, বা আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলে যে আর্নিংয়ের জায়গা, বেশিরভাগ মানুষ 25,000 to 30,000 আর্ন করে মান্থলি, বেশিরভাগ যে পার্সেন্টেজ আছে। তো এই 30,000 ধরেই আমি যদি বলি যে 30,000 যে মানুষটি আর্ন করছে, তার পক্ষে কি কোটিপতি হওয়া সম্ভব? হ্যাঁ, দেখুন সম্ভব, কিন্তু তাকে অনেক আর্লি ইনভেস্টমেন্ট শুরু করতে হবে। মানে একটা স্টাডি আছে, আপনি যদি একটুখানি গুগলে গিয়েও সার্চ করেন দেখবেন, আপনি যদি সাপোজ 10,000 টাকা করে এসআইপি করছেন, আর একটা লোক 2,000 টাকা করে এসআইপি করছে, বাট সে 30 ইয়ার্স বা 40 ইয়ার্স ধরে করেছে, তো দেখা যায় তার এন্ড যে কর্পাসটা দাঁড়াবে সেটা যে 10,000 করে করেছে, সে যদি 10 ইয়ার্স দেয়, আপনার আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সে তো 10 বছরেই 10,000 টাকা করে দিয়েছে, তখন অনেক বেশি দিয়েছে। বাট যে লোকটা 2,000 করে 30 বছর দিয়েছে, তার কিন্তু কর্পাস বা তার যে নেটওয়ার্ক সেটা অনেক বড় হবে, এবং তার ওই ফান্ডটা কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো করবে রাদার দেন যে 10 বছরের জন্য করেছে তার। বিকজ আপনি মার্কেটে যতটা টাইম হরাইজন দেবেন, তত আপনার ফান্ডটা মার্কেটে গ্রো করার চান্স পাবে। ওই চারা গাছের মতো, আপনি চারা গাছ লাগিয়েছেন, সেটাকে টাইম দিলে সেটা বড় হবে, বাট আপনি যদি একটা বড় গাছকে এক্সপেক্ট করছেন যে আরও বড় হবে, সেটা পসিবল নয়। তো সেম জিনিস, ওই 10,000 টাকা যেটা আপনি এনেছেন বা কম সময়ের জন্য, ওই 10,000 টাকায় যদি আপনি 30 বছরের জন্য ইনভেস্ট করেন, আপনি ডেফিনেটলি কোটিপতি হবেন। ওটার ক্যালকুলেশন আছে, সেগুলো হয়তো আপনাকে পরবর্তী সময় আমি আপনাকে পাস অন করতে পারি, সেগুলো একটু ক্যালকুলেটিভ আছে। ওটা এরকম আপনাকে এখন চট করে এইভাবে বোঝানোটা সম্ভব নয় আমার। বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, যে এখন অনেকে ট্রেডিং করে। একদম, হ্যাঁ, এখন এটা মার্কেটে খুব ট্রেন্ডি আছে, রিলস দেখে সবাই এখন ট্রেডার হতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা সেফ না? দেখুন, এটা একটা আমার নিজের ব্যক্তিগত ধারণা হচ্ছে, আমার যেহেতু অলরেডি প্রায় এই প্রফেশনে 20 বছরের উপর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমরা প্রচুর লোককে দেখেছি যারা এসছে একটা কর্পাস নিয়ে এসছে, 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা তারা ট্রেড করেছে, এবং তারা হয়তো সর্বহারা হয়ে চলে গেছে। আবার এরকমও লোক দেখা গেছে যে হয়তো এসছে 5-10 লাখ টাকা নিয়ে, সে আজকে হয়তো 2 কোটি 5 কোটি 10 কোটিও বানিয়েছে। বাট সেখানেই ওই একটা জিনিস আছে, ডিসিপ্লিন, আপনার পড়াশোনা, আপনার স্টাডিজ, এগুলোই আপনাকে একটা সাকসেসফুল ট্রেডার বানাতে পারে। আর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, আপনি কতটা রিস্ক নেবেন আর তার এগেনস্টে কতটা রিওয়ার্ড, সেটার উপরেই এটা ডিপেন্ড করে। একটা টাকা আমি ধরলাম যে একজন 10,000 সেভিংস করে, 10,000 কি মিউচুয়াল ফান্ডেই সেভিংস করে ফেলা উচিত, নাকি 10,000 বিভিন্ন মানে মিউচুয়াল ফান্ড
পিপিএফ, এলআইসি, বিভিন্ন ফান্ড, মানে টাকাটাকে শেয়ার করে দেওয়া উচিত? কি দেখুন, মনে হয়? ডাইভার্সিফাই মিউচুয়াল ফান্ড অলরেডি ডাইভার্সিফাইড। আপনি যে মিউচুয়াল ফান্ডে যে 10,000 টাকা বা 1,00,000 টাকা যা দিয়ে আপনি এসআইপি করছেন, সেটা কিন্তু একটা সিঙ্গেল কোনো স্টকে ইনভেস্ট ওরা করে না। ওরা 15টা 12টা এরকম ফান্ড ম্যানেজারের কাছে ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকে যে ওকে ওই ফান্ডগুলোতে এবং ওই সেক্টরেই ওকে চুজ করে ওকে ফান্ডটা ইনভেস্ট করতে হবে। তো মিউচুয়াল ফান্ড অলরেডি ডাইভার্সিফাইড, সেখানে আপনার ফান্ড একটা কোনো পার্টিকুলার অ্যাসেটে বা একটা কোনো পার্টিকুলার স্টকে ইনভেস্টেড নয়। তো মিউচুয়াল ফান্ড ওই জন্য সবাই বলে সেফ হয়। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আপনি যদি আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করতে চান, সেক্ষেত্রে দেখতে হবে আপনার কাছে কত স্পেয়ার মানি আছে যেটাকে আপনি ডাইভার্সিফাই করতে চাইছেন। হয়তো আপনি মিউচুয়াল ফান্ডে যে রিস্কটা নিচ্ছেন, সেখানে হয়তো আপনি ম্যাক্সিমাম 12-13% আপনি অ্যাভারেজ রিটার্ন পেতে পারেন। পিপিএফে গেলে আপনি ওই 7-8%, 9% বেশি আপনি যা পাবেনই না। এখন দেখবেন একটা নতুন অ্যাসেট ক্লাস লাস্ট 1-1.5 বছরে খুব আলোচনার মধ্যে আছে, সেটা হচ্ছে গোল্ড এবং সিলভার। যারা হয়তো 1 বছর আগে বা 2 বছর আগেও গোল্ড মেয়ের বিয়ের জন্য হোক বা যার জন্যই হোক সেভিংস করেছিল, তাদের ওটা প্রায় 300% অ্যাপ্রিসিয়েট করেছে, এবং এটা গ্লোবাল ইকোনমির জন্যই হয়েছে ম্যাক্সিমাম। তো আপনার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে কিছু না কিছু এক্সপোজার থাকা উচিত, সে গোল্ডে হোক, সিলভারে হোক, আপনার মিউচুয়াল ফান্ডে হোক, বা আপনি এফডিতেও আপনার কিছু ফান্ড রাখা উচিত। কেন? বিকজ হঠাৎ করে ধরুন, যেটা কিছুক্ষণ আগে আপনি বললেন যে কোনো একটা লোকের হয়তো পার্টিকুলার একটা 2 বছর বা 1 বছর পরে একটা টাকার দরকার, আর সে যদি সেটাকে স্টক মার্কেটে ইনভেস্ট করে দেয় বা মিউচুয়াল ফান্ডে করে দেয়, সেখানে একটা রিস্ক থাকে যে তার ফান্ডটা হয়তো ডেপ্রিসিয়েট করতে পারে। কিন্তু এফডিতে থাকলে সে জানে আমার 1,00,000 টাকা, সেটা হয়তো বেড়ে 1,08,000 হবে, বাট সেটা 1,00,000-এর জায়গায় 99,000 হবে না। বাট স্টক মার্কেটে কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আপনার 1,00,000 টাকাটা কালকে 99,000 বা 80,000 হবে না। তো এরকম যদি কোনো ডেডলাইনের সাথে আপনার কাছে কোনো যদি ফান্ড থাকে, তো সেটা অবভিয়াসলি যাওয়া উচিত ফিক্সড কাইন্ড অফ রিটার্ন, বা আপনি বন্ডে করতে পারেন। বন্ডেও রিস্কটা অনেক কম। এই ক্যাটাগরির বন্ডে যদি আপনি করেন, তো সেখানে রিস্ক আরও নমিনাল। তো বন্ডেও অনেক ক্যাটাগরি থাকে, তো বন্ডে আমার মনে হয় ওই 8-9% আপনি আরামসে পেতে পারেন, ওখানে রিস্কটা অনেক কম। তো প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে, আপনাকে দেখতে হবে আপনার গোলটা কী, সেই গোলের ওপর ডিপেন্ড করে আপনাকে ইনভেস্টমেন্ট প্রোডাক্টটাকে চুজ করতে হবে। আচ্ছা, কেউ ধরুন একটা বাড়ি কিনতে চায়, ঠিক আছে, একদম, মানে বাড়ি বলতে ফ্ল্যাট অবশ্যই, এবং আজকে ফ্ল্যাটের যা টাকা, ডাউন পেমেন্ট, লোন দিচ্ছে, এবং অনেকটাই ব্যাংককে দিতে হচ্ছে, 20 বছরে নিজের স্যালারির অনেকটা ব্যাংককে দিয়ে দিচ্ছে। এবার সেই টাকাটা, একটা থিওরি আছে, যদি আপনি যা এসআইপি আছে, মানে ধরে নিন আপনি যদি ইএমআই দিচ্ছেন 15,000 টাকা, জাস্ট একটা না 10,000 ধরছি আমরা, আপনি 10,000 টাকা ইএমআই দিচ্ছেন, তার 1/3 3,000 টাকার মতো যদি আপনি ওই সেম টাইমে এসআইপিও স্টার্ট করে দেন, তাহলে দেখা গেছে স্টাডির অনুযায়ী যদি 12% রেট অফ ইন্টারেস্টে টাকাটা গ্রো করে, তাহলে দেখবেন যে আপনার হয়তো লাস্টের দিকের যে কর্পাসটা আপনার এসআইপিতে দাঁড়িয়ে যাচ্ছে, সেটা দিয়ে আপনার ইন্টারেস্ট কম্পোনেন্ট পার্টটা অনেকটা টেক কেয়ার হয়ে যায়। মানে ধরুন আপনি একটা বাড়ি 20 লাখ টাকায় কিনেছেন, আর আপনাকে হয়তো ইএমআই দিয়ে সেটার কস্ট পড়ছে হয়তো 33 লাখ 34 লাখ, তো দেখবেন ওই যে 13 লাখ 12 লাখের যে গ্যাপটা, যেটা আপনি এক্সট্রা পে করেছেন, সেটা আপনার হয়তো এসআইপিতে করে যে কর্পাসটা 20 বছরে দাঁড়ালো, সেটা তাকে মেকআপ করে দেবে। তো এরকম প্রচুর ওখানে মানে কী বলবো, ইনস্ট্রুমেন্টগুলোতে আপনি ডাইভার্সিফাই করে ইনভেস্ট করতে পারেন। আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তারা আপনাকে অ্যাডভাইস করে যে কীভাবে আপনি করলে এটাকে ইন্টারেস্ট কম্পোনেন্টটাকে আপনি বাঁচিয়ে নেবেন, বা আপনি তাড়াতাড়ি ইএমআইটাকে শোধ করতে পারবেন। যেমন একটা টপ আপ বলে জিনিস হয়, আপনি যদি ইএমআই দিচ্ছেন প্রত্যেক বছর, একটা ইএমআই আপনি এক্সট্রা যদি দেন, দেখবেন আপনার যেটা হয়তো 15 বছরের ইএমআই, সেটা হয়তো 14 বছর 12 বছরে এসে যাবে, কমে যায়। এবং অনেকেই কী করে, যখন একটা বড় টাকা পায়, তারা ইএমআইটাকে দুম করে টেনিওরটাকে কমিয়ে নেয়, বা অনেকে আছে ইন্টারেস্টটাকে কমিয়ে নেয়। এরকম অনেক রকমের স্কিম আছে, যেগুলোকে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার অনেক ভালোভাবে ওনাকে গাইড করতে হবে ওনার সিচুয়েশনের ওপর। এবং ওই বললাম ওনার কাছে কত টাকা এসছে, অনেকগুলো ফ্যাক্টরস আছে, সেগুলোকে ফ্যাক্টর ইন করে আপনাকে আমি সাজেশন মানে দেওয়াটা বেটার। মানে ওটা ইন জেনারেল ক্যাটাগরি আপনি করতে পারবেন না যে এটা করলেই ঠিক, এটা ভুল। বুঝতে পেরেছি। আচ্ছা, অনেক রিলসের কথাই এলো, অনেক রিলসেই দেখা যায় যে অনেক ধরনের ট্রেডিং করে রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে। রাতারাতি কি বড় লোক হওয়া যায়? স্পঞ্জি স্কিমের মতোই নাম নেওয়া উচিত নয়। অনেক স্কিম আছে মার্কেটে, যেটা পশ্চিমবঙ্গে প্রচুর আগেও লোকেরা ইনভেস্ট করেছে এবং নিঃস্ব হয়েছে। তো ওগুলো ওরকমই, ওই রিলসগুলোকে ভরসা করা উচিত নয়। এবং আপনি দেখবেন অনেক জায়গায় তো অ্যাজ পার সেবিও দেখবেন অনেক ইনফ্লুয়েন্সারদেরকে ওনারা ব্যান করেছেন, এবং ওনারা সেবি বারবারই বলে যে সেবি রেজিস্টার্ড অথরাইজড যে ইনভেস্টার আছে তাদের, মানে সরি, ওটাকে সেবি রেজিস্টার্ড যারা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দেয়, তাদের থেকেই ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নেওয়া উচিত। দুম করে একজন ইনফ্লুয়েন্সার কেউ এলো, তার থেকে আপনি শুনে অ্যাডভাইস নিয়ে একটা স্টক কিনে নিলেন, আপনি জানেনও নয় স্টকের ব্যাপারে। তো আমি বারবার বলছি, স্টাডি করা উচিত, নিজের একটা
কোর কম্পিটেন্সি তৈরি করা উচিত, স্টাডির একটা টাইম রাখা উচিত, এভরি উইক অর হলে এভরি মান্থ অ্যাটলিস্ট উনি যে ওনার পোর্টফোলিওটা দাঁড় করেছেন বা উনি যে ওনার মিউচুয়াল ফান্ডগুলো করেছেন সেগুলো নিয়ে একটু মানি কন্ট্রোলে হোক বা গুগলে গিয়ে হোক একটু স্টাডি করা উচিত যে আমার যে চুজ করেছিলাম যে প্রোডাক্ট বা যে আমি স্টকে ইনভেস্ট করেছি তার কি চলছে মার্কেটে, তার কোয়ার্টারলি রেজাল্ট কি আসছে, এগুলোকে একটু স্টাডি করতেই হবে ম্যাম। ইন্ডিয়ার ইকোনমি কোন দিকে যাচ্ছে, ইন্ডিয়ার যে বাজেটগুলো আছে সেগুলো শোনা উচিত, কোন সেক্টরে আমরা বেশি পয়সা এক্সপেক্ট করছি আসবে, এগুলো মানে যে কোনো লোকের একটু স্টাডি না করে ইনভেস্টমেন্ট করাটা বোকামি। মানে ওখানে কিছু ইনভেস্টারেরও দায়িত্ব থেকে যায়, যেমন দেখবেন ওই এখন যে স্ক্যামগুলো হয়, ওটিপি দেবেন না বারবার বলা হচ্ছে ব্যাংক থেকে প্রত্যেক জায়গা থেকে, তো ওখানে অ্যাজ এ লেম্যান আপনারও তো একটা দায়িত্ব আছে। সেটা যদি আপনি না করে সমস্ত কিছুই আপনি সরকারের উপর বা আপনি যে গভর্নিং বডিগুলো আছে তাদের উপর দায়িত্ব দিয়ে দেবেন যে তারাই এটাকে ঠিক করবে, সেখানে আপনাকে একটু অ্যাওয়্যার হতে হবে। যেমন আপনি একটা মোবাইল কাউকে দুম করে দিচ্ছেন না, ও সেই মোবাইলে কি সফটওয়্যার ডাউনলোড করে দিচ্ছে, আপনার পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে, এইগুলো যেমন সেম এটাও আপনি একটা রিল দেখে তার ক্রেডিবিলিটি কী আছে, আপনি শুধু তার রিলে দেখছেন সে মার্সিডিজ বিএমডাব্লিউতে ঘুরছে, সে স্টক মার্কেট থেকেই টাকা বানিয়েছে, আপনি সেটা জানেনই না, সে হয়তো আপনাকে একটা গিমিক দেখাচ্ছে, দেখিয়েও হয়তো আপনাকে বলছে আমার পেইড সার্ভিস জয়েন করে নিন, যেটা হয়ে থাকে। এবং ম্যাক্সিমাম টাইমে সেবি এগুলোকে নিয়ে বারবার বলছে যে এগুলো করা উচিত নয়, এগুলো আপনার আগে যাচাই করুন তার সেবির লাইসেন্স আছে কি না, তার অথেন্টিকেট কতটা, সে তার উপরে আপনি তাকে অ্যাডভাইস নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করুন। তো এটা ডিপেন্ড করছে, আমি বারবার বলছি এটা এক দুজন হয়তো খুব ভালো, বাট ম্যাক্সিমামই আপনার ফেক, এটাই বলা মানে রাতারাতি বড়লোক হওয়া যায় না, হয় না। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সময় একটা কনস্ট্যান্ট সময় আপনাকে দিতে হবে। স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্ট করছেন আপনাকে টাইম দিতেই হবে ম্যাম, যে কোনো কিছুতে। আপনি একটা বিজনেস করুন, আপনি ভাবুন না আপনি 13 ইয়ার্স 14 ইয়ার্স লাগে আপনার স্টাডি কমপ্লিট করতে, তারপরে আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে বা চাকরির দুনিয়ায় আসেন। সেম ব্যবসার ক্ষেত্রেও আপনাকে 5-10 বছর লাগে একটা ব্যবসাকে বড় করে দাঁড় করাতে। তো সেখানে আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন, আপনি কী করে এক্সপেক্ট করতে পারেন যে আমি আজকে 1 টাকা বা 2 টাকা বা 100 টাকা লাগাবো, সেটা কালকেই 200 হয়ে যাবে। সেটা ওই করোনার টাইমে 1-2বারই হয়তো আপনার লাইফ সাইকেলে 1-2বারই ওরকম অপরচুনিটি আসবে, বাট রোজ আসবে না। ওটার জন্য আপনাকে টাইম দিতে হবে মার্কেটকে, টাইম ছাড়া কোনো রাস্তাই নেই। 3টে স্যালারি স্ট্রাকচার মোটামুটি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়, আমি তাদের জন্য বেসিক্যালি আপনাকে একটু প্ল্যানিং করে দিতে বলবো, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি 30,000, বেশিরভাগ মানে আমাদের মনে হয় 60% মানুষের এরকম একটা আমি দেখছিলাম একবার, তো তাদের আর্নিং ওই 30,000-এর মধ্যে হয়, 30 to 35,000। তো তাদের কিভাবে প্ল্যানিং করা উচিত, এবং বেসিক্যালি দ্যাট প্রত্যেকেরই হোম লোন থাকে, এখন একটা ছোট ফ্ল্যাট থাকে যেটা কিনতে হয়, তো তাদের প্ল্যানিংটা কিভাবে এগোনো উচিত? দেখুন, যাদের 30,000 ব্র্যাকেটে স্যালারি আছে তাদেরকেও আমি বলবো যে চেষ্টা করা উচিত আগে একটা এসআইপি মাস্ট তাকে করা উচিতই। তার একটা বেয়ার মিনিমাম মেডিকেল এক্সপেন্স বেয়ার করার জন্য তাকে একটা মেডিক্লেম নেওয়া উচিত। আচ্ছা। এবং একটা তার লাইফ সিকিওর করার জন্য সে এলআইসি করুক বা না করুক তার একটা টার্ম পলিসি নেওয়া উচিত। ওকে। এবার টার্ম পলিসিটা হচ্ছে মিনিমাম তার আজকের ডেটে 50 লাখ বা 1 ইয়ারে নেওয়া উচিত। এবং অ্যাজ পার রুলস যা আপনার সিটিসি হয়, মানে যেটা আপনার কস্ট টু দ্য কোম্পানি আছে আপনার স্যালারি, তার 21 টাইমস অবধি আপনি কভারেজ নিতে পারেন। আচ্ছা। এবং এখানে দু রকমের স্কিম হয়, একটা হচ্ছে আপনি কিছু টাকা ফেরত পেয়ে যাবেন প্রিমিয়ামের, আরেকটা হয় আপনি কোনো টাকাই ফেরত পাবেন না, পুরোটাই আপনার ফরফিট হয়ে যাবে আচ্ছা। টার্ম পলিসিতে। বাট আপনি যদি মারা যান কোনো কেসে বা কোনো মিস আপ হয়, তাহলে আপনার ফ্যামিলি যে নমিনি থাকবে সে একটা 50 লাখস হোক 1 ইয়ারের হোক যেটা আপনি করেছেন সেই ফান্ডটা সে পেলে অ্যাটলিস্ট তার লাইফটা স্মুথলি সে হয়তো দেখুন সব কিছুরই কম্পেনসেশন হয় না, বাট টাকাটা দরকার। যেহেতু আমরা প্ল্যানিং এইভাবেই করছি, যদি আমি না থাকি তাহলে আমার পরে আমার ফ্যামিলি যেন সারভাইভ করে যায়। তো একটা টার্ম পলিসি বেয়ার মিনিমাম, একটা মেডিক্লেম বেয়ার মিনিমাম, আর হচ্ছে এসআইপি ওই 5,000 হোক 10,000 হোক যেটা তার ক্যাপাসিটির মধ্যে, যাতে করে সে তার যেটা সে ইএমআইতে ইন্টারেস্ট পে করছে হোম লোনের সেটাকে যাতে সে অ্যাটলিস্ট নালিফাই করতে পারে। তো এইটা বেয়ার মিনিমাম সবার হওয়া উচিত। এবং আজকের ডেটে টার্ম পলিসির অ্যাওয়ারনেসটা প্রচুর কম আছে, লোকেরা এসআইপি তাও করছে, তাও আমারই নিজের অনেক বন্ধুবান্ধব আছে আমার সেম হয়তো এজ ব্র্যাকেটে তারা, বাট তারা এখনও পর্যন্ত কেউ টার্ম পলিসি নেয়নি। এবং টার্ম পলিসির একটা মজার জিনিস আছে যে আপনি যত কম বয়সে টার্ম পলিসি নেবেন, সাপোজ আপনি যদি অ্যাজ দ্য এজ অফ 25-এ নিচ্ছেন, তার যেটা প্রিমিয়াম সেটা কিন্তু থ্রু আউট দ্য লাইফ আপনার ফিক্স থাকবে, যদি আপনি ওটা কোথাও মধ্যখানে বন্ধ না করছেন। এবং এটাই যদি আপনি অ্যাজ দ্য এজ অফ 40-তে এসে নিচ্ছেন, তাহলে হয়তো দেখা যাবে যে প্রিমিয়ামটা 1 কোটির জন্য হয়তো আপনার অ্যাট দ্য এজ অফ 25-এ পড়ছিল 10,000, সেটা এখানে পড়বে 40,000, এতটা গ্যাপ। তো আপনি 40,000 টাকা হয়তো অ্যাট দ্য এজ অফ 40-তে যদি নিতে চান,
আপনার পক্ষে হয়তো ফিনান্সিয়ালি সাপোর্ট হবে না, বাট ওটা হয়তো আপনি 10,000 টাকা অ্যাট দ্য এজ অফ 25-এ অ্যাফোর্ড করতে পারছেন। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাই মিস করে, এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের করা উচিত। ইররেসপেক্টিভ তার ব্যবসা আছে, চাকরি আছে, যা আছে, তার যে আইটিআর থাকবে তার এগেনস্টে সে 21 টাইমস অবধি সে এক্সপোজার পেতে পারে, মানে কভারেজটা নিতে পারে। বেস্ট টার্ম ইন্স্যুরেন্স কি? দেখুন, যে কোনো কোম্পানিরই অনলাইনেও পাওয়া যায়, ঠিক আছে, অফলাইনেও করা যায়, ঠিক আছে। অ্যাজ ইফ আপনি যে কোনো কোম্পানিরই যদি দেখেন, আপনি এইচডিএফসি দেখতে পারেন, যার দেখবেন যারা রিনাউন্ড ব্র্যান্ডের আছে, যারা ব্যাঙ্কিংয়ের সাথে যুক্ত, তাদের প্রত্যেকের ক্লেম সেটেলমেন্ট রেশিও হচ্ছে প্রায় 95%, 97%। তো ওখানে আপনি যদি টার্ম পলিসি করে নিয়েছেন, ওখানে অনেকগুলো রাইডার হয় যে আপনি অ্যাক্সিডেন্টে মারা গেলে, আপনার যদি কোনো ক্রনিক্যাল ডিজিজে আপনি মারা যান, তাতেও আপনি পয়সা পাবেন। ইভেন ওখানে এরকমও ক্লজ আছে, মানে হয়তো এটা বলা উচিত নয়, তাও আমি বলছি যে আফটার 2 ইয়ার্স অর আফটার 3 ইয়ার্স আপনি যদি সুইসাইড করেন, তাহলেও কিন্তু ওখানে টার্ম পলিসিতে কভারেজ পাওয়া যায়। এটা অনেকেই জানেন না, বাট এর মানে এটা নয় যে কেউ সুইসাইড করার আগে সে প্রমোট করছে যে সে টার্ম পলিসি নিয়ে সে সুইসাইড করুক, এরকম না। জাস্ট আমি একটা ক্লজ বললাম যে ওখানে এই ক্লজও আছে যে সে মারা গেলে তাকে টাকা কোম্পানি পে করবে, এবং এগুলো সমস্ত আরবিআই থেকে ব্যাকড আপ থাকে, যে কোম্পানিগুলোকে এই লাইসেন্স দেওয়া হয় ইন্স্যুরেন্স প্রোডাক্ট ইন্ডিয়াতে চালানোর জন্য। তো আপনি ক্লেম সেটেলমেন্ট তো পাবেন। এবার আপনার এজেন্ট যদি ভালো হয় তাহলে একটু স্মুথ পাবেন, এবং অবভিয়াসলি বাড়ির প্রত্যেকটা লোককে যেন আপনার এটা জানিয়ে রাখা উচিত যে আমার টার্ম পলিসি ছিল। মানে যে করেছে সেই যদি জানে আর সেই নেই, তাহলে সে বাড়ির লোককে জানাবে কী করে যে তার টার্ম পলিসি ছিল। এবং করোনার সময় এরকম প্রচুর দেখা গেছে যাদের হয়তো কোটি কোটি টাকা আছে, বাট তার বাড়ির লোক জানতো না বলে সেটা সে রিকভারি করতে পারেনি। বুঝতে পেরেছি। তো ওটা খুব উচিত, একটা ডায়েরি বা একটা বন্ধু অ্যাটলিস্ট হওয়া উচিত, যাকে সে তার সমস্ত ইনভেস্টমেন্ট ডিটেলসগুলো যেন জানিয়ে রাখে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানে এটা একদম প্র্যাকটিক্যাল। আপনাকে আমি একটা 2-3টে কেস স্টাডি আছে, তারপরেই আমি আপনাকে এটা বলছি যে এটা জানিয়ে রাখা উচিত। তাহলে বাড়ির লোক জানতেই পারে না যে তার কী মেডিক্লেম, তার কী টার্ম পলিসি করা আছে, এবং সে হাতরে বেড়ায় একে তাকে আর খুঁজেও পায় না। থ্যাংক ইউ আপনাকে। অনেকগুলো প্রশ্নের উত্তর পেলাম, এবং আমাদের অডিয়েন্সও অনেকগুলো প্রশ্নের উত্তর পেল, এবং কিভাবে সেভিংসটা করা উচিত, কারণ আজকের দিনে সেভিংস ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস মানুষের কাছে। এবং আপনি এখানে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, থ্যাংক ইউ। এবং তার জন্য আমাদের তরফ থেকে, লেন্স কথার তরফ থেকে একটা ছোট গিফট। খুব সুন্দর গিফট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সেভিংস আমাদের জীবনে সত্যিই প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেটা ওনার কাছ থেকে আজকে অনেক কিছু আমি জানলাম এবং আপনারাও জানলেন। আজকের এপিসোড এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।